নমস্কার, গল্প চিরন্তনীতে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। শুনছেন শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা গল্প ১৬ আনা। আজ শুনবেন গল্পটির শেষ পর্ব। অন্ধকার পল্লীর সেই জনহীন পথ দিয়া হাঁটিতে হাঁটিতে জনার্দন ভাবিতেছিল, অদ্ভুত ক্ষমতা এই কৈলাসী ঠাকরুনের। যে মানুষ মরিয়া গিয়াছে তাহাদের দিয়া নিজের ইচ্ছামতো অসাধ্য সাধন সে যদি করাইতে পারিত, ওই প্রতাপ রায়, ওই সোহাগী যদি তাহার নিজের হইত, তাহা হইলে ১০০ টাকা তো দূরের কথা, একটি পয়সা না লইয়াও সে কত কি করিতে পারিত। এই গ্রামখানার মধ্যে কাহারও কোনো অভাব থাকিত না। দুঃখ, কষ্ট, রোগ, শোক এইসব আপদগুলাকে সে বহু দূরে তাড়াইয়া দিত। নিরবচ্ছিন্ন আনন্দে দিন কাটিত সকলের। কৈলাসী ঠাকরুনের অন্তরে এতটুকু দয়ামায়া নাই, থাকিলে হয়তো সে এমন চুপ করিয়া বসিয়া থাকিত না। এমনই সব নানা কথা ভাবিতে ভাবিতে জনার্দন এক সময় মাতুপিসির ঘরের দরজায় আসিয়া দাঁড়াইল। মনে হইল পুকুরের পাড়ে গাছপালাগুলার আড়ালে আলো হাতে লইয়া কে যেন দাঁড়াইয়া রহিয়াছে। জনার্দন সেই দিকে একটুখানি অগ্রসর হইতেই দেখিল, ঘাটের উপরে একটা লম্ফ হাতে লইয়া মাতুপিসি দাঁড়াইয়া, আর খেজুর গাছ দিয়া বাঁধানো একটা পৈঠার উপর বসিয়া রানী বাসন মাজিতেছে। মানুষের পায়ের শব্দ পাইয়া মাতুপিসি ফিরিয়া দাঁড়াইয়া বলিল, কে? বাসন মাজিতে মাজিতে রানী একবার মুখ ফিরাইয়া তাকাইল। জনার্দন বলিল, আমি আবার এলাম পিসি তোমার কাছকে। আয় বাবা, তোকেই আমি খুঁজছিলাম। গায়ের লোকগুলা সব বজ্জাত বাবা, সবাই আমার শত্রু। বলিয়া মাতুপিসি তাহার হাতের লম্ফটি মাটিতে নামাইয়া দিয়া তাহার দিকে একটুখানি সরিয়া আসিল। ভরচাজ ডাকিয়া হরিপণ্ডিতের পরামর্শে নিতাই ডাক্তার যে তাহার কন্যাকে পরিত্যাগ করিবার আয়োজন করিতেছে, কথাটা ইহার মধ্যে তাহার কানে গিয়া উঠিয়াছিল। বলিল, কুশপথলের জোগাড় শুনলাম হে বাবা, ই কথা কি সত্যি জনার্দন? অদূরে কর্মরতা ওই মেয়েটার সাক্ষাতে কথাটার জবাব দিতেও জনার্দনের কেমন যেন সংকোচ বোধ হইতেছিল। তাই সে অতি সন্তর্পণে ঘাড় নাড়িয়া ধীরে ধীরে বলিল, পিসি। এই বলিয়া একটুখানি থামিয়া সে আবার কহিল, আমি গেইছিলাম কৈলাসী ঠাকরুনের কাছকে। কথাটা সে যত আস্তে বলিল, আগ্রহাতিশয্যে মাতুপিসি তাহার চতুর্গুণ জোরে প্রশ্ন করিল, গেইছিলি বাবা, গেইছিলি? কি বললেক? জনার্দন বলিল, যেখান থেকে যেমন করে পারো পিসি, তুমি ১০০টি টাকা আজকেই জোগাড় করে দাও। মাতুপিসির টাকার অভাব ছিল না, তথাপি কথাটা শুনিয়া মুখখানা তাহার কেমন যে এক প্রকার বিবর্ণ হইয়া গেল। অত্যন্ত চিন্তান্বিত হইয়া কহিল, কেনে বল দেখি বাবা, কেনে? জনার্দন আর কালবিলম্ব না করিয়া বলিল, দিতে হবে কৈলাসী ঠাকরুনকে। মাতুপিসি কোনো জবাব না দিয়া চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। জনার্দন আবার কহিল, তাহলে ও কুশপথল বন্ধ করে দিতে পারে, তা না হলে কিছুতেই লারবেক। মাতুপিসি জিজ্ঞাসা করিল, কুড়ি দিতে হবে এক বাছা? ৫ কুড়ি বলিয়া জবাবের অপেক্ষায় জনার্দন সাগ্রহে তাহার মুখের পানে তাকাইয়া রহিল। মাতুপিসি চোখ দুইটা তাহার কপালে তুলিয়া বলিল, ৫ কুড়ি? ৮ কুড়ি টাকা লগদ আমি গুনে দিয়েছি বাবা উহার হাতে, আবার শেষকালেতে যদি সব শুদ্ধ নিয়ে বলে যে আমি লারব, তখন? বোয়ান ঝোপের নিচে সিঁদুর মাখানো নরমুণ্ডগুলা আর একবার তাহার চোখের সম্মুখে ভাসিয়া উঠিল। জনার্দন বলিল, তুমি জানো না পিসি,
কৈলাসী ঠাকরুন সব পারে। মাধুপিসি আর দাঁড়াইয়া থাকিতে পারিল না। পথের ধারে দাঁড়াইয়া কথা বলিতেছিল, সেইখানেই বসিয়া পড়িয়া বলিল, তা পারে, কিন্তু বলিয়া কিয়ৎক্ষণ চিন্তা করিয়া হাত নাড়িয়া সে আবার বলিতে লাগিল, কিন্তু বাছা, তার চাইতে আমি বলি কি শুনো, টাকা 5 কুড়ি আমি দেখি কুথাম পারি যদি জোগাড় করতে, তা বাদে। এই পর্যন্ত বলিয়া মাধুপিসি চুপ করিয়া আবার কি যেন ভাবিতে আরম্ভ করিল। জনার্দন বলিল, তা বাদে তুমি কি করবে? আমি বলি কি, টাকা উয়াকে কেনে খাওয়াবো বাছা, আমার বিটি জামাই খাক। তুমি বাবা লেতাইকে আমার কাছে একবার ডেকে দে, উয়ার হাতেই টাকা সটি দিয়ে আমি নিশ্চিন্তি হই, হেই বাছা। বলিয়া মাধুপিসি জনার্দনের হাতখানি একবার চাপিয়া ধরিতে গেল। জনার্দন বলিল, যদি সে না আসে পিসি, যদি বলে সব টাকা একসঙ্গে না হলে আমি লেব নাই। মাধুপিসি কহিল, সব টাকা আমি কোথা পাই বলতো বাবা, টাকা বড় আতের জিনিস রে, একটি টাকা কুথাম বিনতিরিজ হয় তো মনে হয় লারে পাক দিয়ে দিলে। এ কথার জবাবে আর কিছু খুঁজিয়া না পাইয়া জনার্দন চুপ করিয়া রহিল। মাধুপিসি বলিল, তেবে তুই যা বাবা, এখনই ডেকে আন আমাদের লেতাইকে, আমি দিই বাবা টাকাগুলি তাকে গুনে। জনার্দন বলিল, চা ঘুর করি আর কি আমি সারা দিন, তবে তাই দেখি যদি আসে। বলিয়া সে যেমন আসিয়াছিল তেমনি চলিয়া গেল। ভৈরবতলায় ডুগি তবলার আওয়াজ পাওয়া যাইতেছে। কালীঘরের উপরে আলো জ্বলিতেছিল। জনার্দন একবার উঁকি মারিয়া দেখিল, কিন্তু নিতাই ডাক্তারকে দেখিতে পাইল না। ঘরের দরজায় একবার ডাক দিতেই ডাক্তার বাহির হইয়া আসিল। জনার্দন বলিল, আমার সঙ্গে তোমাকে একবার যেতে হবে ভাই। কোথাকে হে? এসো তুমি। বলিয়া জনার্দন তাহার হাত ধরিয়া এক প্রকার টানিতে টানিতে রাস্তায় আসিয়া দাঁড়াইল। ডাক্তার ভাবিল নিশ্চয় কোনো রোগী দেখবার জন্য সে তাহাকে ডাকিয়া লইয়া যাইতেছে। বলিল, টালিস্ক্রুপটো যে আনলম নাই হে সঙ্গে করে, মানে কথা, রোগীর নিমোনিয়ার ক্যাশ যদি হয় তাহলে তো। না হে, তোমার সব যন্ত্রটন্ত্র আনতে হবেক নাই, চলো। বলিয়া জনার্দন তাহাকে সঙ্গে লইয়া ভৈরবতলাটা প্রথমে পার হইয়া আসিল। তারপর জিজ্ঞাসা করিল, ভট্টাচার্যকে কি বিদায় করে দিলে নাকি হে ডাক্তার? ডাক্তার বলিল, ভাই। বলি, দেখি বুঝে সুঝে, মানে কথা, কৌশ পথলটি তো আর সামান্য লয়, দস্তুর মতো খরচ আছে। পানবল্লভ তো বললে এখন 100খানেক চাই, তা বাদে হতে করতেই কোন না 150তে যে দাঁড়াবে, তাই বা কে বলতে পারে। মানে কথা, তাতেই বলি তো দেখি ভেবে চিনতে। জনার্দন বলিল, কাজ নাই আর কাজ করে, বুঝলে ডাক্তার, তার চেয়ে তুমি লাও 100 টাকা। টাকা লইবার কথা শুনিয়া আগ্রহাতিশয্যে ডাক্তার বলিয়া উঠিল, কে দিছে টাকা? জনার্দন বলিল, তুমি এসই না হে আমার সঙ্গে। এইবার ডাক্তারের সন্দেহ হইল। চুপি চুপি জিজ্ঞাসা করিল, ওয়ারা কিছু বলেছে নাকি তোমাকে হে? কথাটা বলিয়া ফেলিলে পাছে সে না যায় ভাবিয়া জনার্দন চুপ করিয়া রহিল। কিন্তু ডাক্তারের সন্দেহ তাহাতে আরও বাড়িয়া গেল। বলিল, বলো না ভাই, মানে কথা, সত্যি কথা বলতে কি তোমাকে, বিয়ে আমার করা শুধু ভাই ওই উদ্দাসে, তা মাগি আমাকে দিলেক, খুব শাস্তি যা হক। এই কথা বলিতে বলিতে তাহারা উভয়ে আসিয়া যে পথে মাধুপিসির ঘরে যাইতে হয় সেইখানে দাঁড়াইল। ডাক্তারের আর কোনো সন্দেহ রহিল না।
চুপি চুপি কথা বলিতে গিয়া জনার্দনের কানের কাছে মুখ লইয়া বলিল, কিন্তু ভাই মানে কথা, আমি ওই বাসক ঝুপে দাঁড়াই রইব, ও আর ঘর ঢুকব নাই। জনার্দন বলিল, না হে না, তাই কি হয় কখনো? ডাক্তার কহিল, মানে কথা বুঝতে লারছ তুমি জনার্দন? যদি কারুর নজরে পড়ে তো সেটো মানে কথা, গায়ের মধ্যে আমার একটা পজিশন রয়েছে, ডাক্তার বলে কথা। তুমি বলছ কি হে? কিন্তু সৌভাগ্যক্রমে ডাক্তারকে ঘরেও ঢুকিতে হইল না, বাসক ঝোপে দাঁড়াইয়াও থাকিতে হইল না। মাতুপিসি কেরোসিনের লম্ফটি হাতে লইয়া তাহাদেরই আগমন প্রতীক্ষা করিতেছিল। মাতুপিসির পশ্চাতের অন্ধকারে রানী দাঁড়াইয়াছিল। ডাক্তারকে আসিতে দেখিয়া সে ছুটিয়া ঘরের ভিতর ঢুকিতে যাইবে, এমন সময় মাতুপিসি খপ করিয়া ডান হাত দিয়া তাহার কাপড়ের আঁচলটা টানিয়া ধরিল। বলিল, দাঁড়া, বাঘ লয়, গিলবেক নাই। যাহারা আসিতেছিল তাহারা মানুষ, বাঘও নয়, এবং গিলিবার আশঙ্কাও কিছু ছিল না। তথাপি হাড়ি কাঠে বাঁধা ছাগলগুলা গলার দড়ি লইয়া প্রাণের ভয়ে যেমন করিয়া টানা হেঁচড়া করে, রানীও তাহার কাপড়টা ঠিক তেমনিভাবে তাহার মায়ের হাত হইতে টানিয়া ছাড়াইয়া লইবার জন্য অতিমাত্রায় ধস্তাধস্তি ঠেলাঠেলি আরম্ভ করিয়া দিল। মাতুপিসির এক হাতে লম্ফ, একটা হাত দিয়া রানীর কাপড়টা সে বেশিক্ষণ ধরিয়া রাখিতে পারিল না। অনেক টানাটানির পর ডাক্তার যখন নিতান্ত সন্নিকটে আসিয়া দাঁড়াইয়াছে, লজ্জায় ও রাগে রানী তখন তাহার মায়ের এই অন্যায় অত্যাচার আর কোনো প্রকারেই বরদাস্ত করিতে না পারিয়া দুই হাত দিয়া সজোরে একটা হ্যাঁচকা টান মারিয়া তাহার মাকে মাটিতে ফেলিয়া দিল এবং প্রায় অর্ধনগ্ন অবস্থায় ছুটিয়া পলায়ন করিল। যাইবার সময় যে অভদ্র গালি সে মুখ দিয়া উচ্চারণ করিয়া গেল, মাতুপিসি তাহা শুনিতে পাইল না। সে তখন জামাতার সম্মুখে মাটিতে পড়িয়া গিয়া অত্যন্ত অপ্রস্তুত হইয়া লজ্জায় খানিকটা জিভ বাহির করিয়া তাড়াতাড়ি উঠিয়া দাঁড়াইয়াছে। টাকাগুলি হাতে লইয়া একবার গণনা করিয়া ডাক্তার বলিল, আমি লিব নাই, আর কই। মাতুপিসি তাড়াতাড়ি তাহার জামাইয়ের একখানি হাত ধরিয়া ফেলিল। বলিল, দিব বাছা, সব দিব, ধান চাল গুড়ি বিচে কুচে যা পাই সব তোমাকে দিব বাবা। তোমার হাতে আমার বিটিকে সম্পন করেছি, তুমি কি আমার অনহেলা করবার জিনিস বাবা? বলিতে বলিতে শুষ্ক চক্ষু দুইটা চাপা দিয়া মাতুপিসি হাউমাউ করিয়া কাঁদিয়া উঠিল। ডাক্তার তখন তাহার হস্তধৃত টাকা ও নোটগুলি সযত্নে কাপড়ের খুঁটে বাঁধিয়া লইয়া এদিক ওদিক বারকতক তাকাইয়া পলায়ন করিবার উদ্যোগ করিতেছে। জনার্দন এতক্ষণ তাহাকে কোনো কথাই বলে নাই। এইবার সেও একবার তাহার হাতে ধরিয়া বলিল, হেই ভাই, মাতুপিসির হয়ে আমিও তোমার হাত ধরে বলছি, ওই কুস পথল টথল ও গলা যেমন আর ন হয়, বুঝলে? কথাটা মাতুপিসিরও একবার বলিবার ইচ্ছা ছিল, কিন্তু অবসর না পাইয়া কান্নার সুর সে আর এক পর্দা চড়াইয়া দিয়া তাহারই মনের কথাটি প্রকাশ করিতে লাগিল। জনার্দনের দিকে ফিরিয়া ডাক্তার কহিল, তা আমি বলতে লাগলাম ভাই, যতক্ষণ না সব টাকা পেছি। জনার্দন বলিল, পাবে বই কি ভাই, তেবে টুকছেন রয়ে বসে লিতে হবে। ডাক্তার পিছন ফিরিয়া চলিতে চলিতে বলিল, তা না হয় হলো, মানে কথা কুস পথল না হয় বন্ধ করলাম, কিন্তু সব টাকা যতদিন না পেয়েছি ভাই, ততদিন আমি উহাকে গ্রহণ করতে লারব, এই কথা ঠিক। মানে কথা আমার কাছে সব সাফ রাফ, তা সে যে যাই বলুক। পথে আসিয়া ডাক্তারকে জনার্দন আর একবার সবিনয়ে অনুরোধ করিল। ডাক্তার বলিল, আমার ভাই ভীষ্মের পিতিজ্ঞে।
তাহার পর পুরা 1.5 মাস সব চুপচাপ, কোনো তরফেই কোনো কথা নাই, না মাতুপিসির না ডাক্তারের। লক্ষ্মী বউ দিন কতক মাতিয়াছিল। পাড়াপড়শির কথা শুনিয়া জমি জমা তাহার নিজের নামে লেখাপড়া করাইয়া লইবার জন্য ডাক্তারের কাছে প্রতিদিন সে বায়না ধরিত। স্বামী যায় যাক, পেটের ভাত যেন না যায়। অবশেষে ডাক্তার যেদিন রুখিয়া উঠিল যে মানে কথা সে নিজে তাহা হইলে বাড়ি ঘর সংসার পরিত্যাগ করিয়া সন্ন্যাসী হইবে, সেই দিনই এই অপ্রীতিকর বিপত্তির মীমাংসা হইয়া গেল। লক্ষ্মী বউ আর কাহারও কথা শুনিল না, বলিল, না বোন, ওকেই যদি না পেলাম তাহলে কাজ কি আমার জমি জায়গায়? ডাক্তার হাঁপ ছাড়িয়া বাঁচিল। হরিপণ্ডিতের পাণ্ডিত্যের তারিফ করিয়া আড়ালে গিয়া আপন মনেই একটুখানি হাসিয়া লইল। তাহার পর ডাক্তার রোজই প্রায় 2 বেলা ভৈরবতলায় গিয়া বসে। কোনো দিন বা হেঁট মুখে উবু হইয়া বকুল গাছের ছায়ায় বসিয়া থাকে, কাঠি দিয়া পথের ধুলার উপর আঁচড় কাটে আর ভাবে। একবার মুখ তুলিয়া এদিক ওদিক তাকায়। এমনি করিয়াই ফাল্গুন গেল, চৈত্র গেল। সেদিন সংক্রান্তি, বাবা কালভৈরবের গাজন উৎসব। সমস্ত গ্রাম মাতিয়া উঠিয়াছে। ছেলেরা আজ সং সাজিবে, কালি মাখিবে, বুড়ারা নাচিবে, গাহিবে, আনন্দ করিবে, আর মেয়েরা তাই সাজসজ্জা করিয়া পান খাইয়া কাচ্চা বাচ্চাগুলাকে কোলে পিঠে লইয়া দেখিয়া আসিবে। গ্রামের পশ্চিম প্রান্তে প্রকাণ্ড একটা ময়দানের উপর এই সমারোহ। সকাল সকাল আহারাদি শেষ করিয়া দুপুর হইতেই ময়দানে লোক জড়ো হইতে শুরু হইয়াছিল। 2টা পানের দোকান, একটা মুড়ি কলাই ভাজার আর একটা তেলে ভাজার পাঁপড় বেগুনির। বৈকালের দিকে মেলাটা জমিল ভালো। তারপর মেলা যখন ভাঙিল, সূর্য তখন অস্ত গিয়াছে। উত্তর দিকে শালবনের পাশে শিয়াল ডাকিতেছিল। গ্রামের মেয়ে ছেলে একে একে সকলেই গ্রামে ফিরিতে লাগিল। ছেলে দুটাকে বুচির মার সঙ্গে বিদায় করিয়া দিয়া ডাক্তার বলিল, ময়না বুনির ডাকে চললম আমি, ঘরে বলে দিস। মানে কথা, তা না হলে ভাববে। কিন্তু ময়না বুনির ডাকে সে গেল না। লোকজনের ভিড় ঠেলিয়া অতি সন্তর্পণে গ্রামের বাহিরের মেঠো রাস্তা ধরিয়া পুনরায় সে গ্রামের দিকেই ফিরিয়া আসিল। মাতুপিসির দরজার সম্মুখে পুকুরের পাড় দিয়া যে সোজা রাস্তাটা গ্রামে গিয়া ঢুকিয়াছে, ডাক্তার কি ভাবিয়া হঠাৎ সেই রাস্তাটাই ধরিয়া বসিল। এদিকে ঠিক এমনই সময়ে রানীও গাজন দেখিয়া ঘরে ফিরিতেছিল। দরজার সম্মুখে সহসা তাহাদের মুখোমুখি দেখা। অন্ধকার সেই সুরঙ্গের পথে রানীর চাবি বাঁধা আঁচলের খুঁট ধরিয়া ডাক্তার সজোরে তাহাকে আকর্ষণ করিতেই ভয় বিকৃত চাপা গলায় রানী কহিল, আহ, ছাড়। নিতাই ভাবিল অন্ধকারে হয়তো সে তাহাকে চিনিতে পারে নাই। বলিল, আমি ডাক্তার। কিন্তু ডাক্তারের খাতির আর সেদিন কিছু রহিল না। রানী তাহার কম্পিত হস্তমুষ্টি নিমেষেই শিথিল করিয়া দিয়া ছুটিয়া পালাইল। টানে টানে ডাক্তারও তাহার পিছন ধরিল। 2টি করতল একত্রিত করিয়া মুখ দিয়া কিরূপে ঘুঘু ডাকিতে হয়, গত কয়েক দিবস হইতে লক্ষ্মীনারায়ণ তাহাই অভ্যাস করিতেছিল। ঘরের চালায় দাঁড়াইয়া আজও সে ঘুঘুচ্চু ঘুঘুচ্চু করিতেছে। এমন সময় রানীর পশ্চাতে কাহাকে যেন সে অন্ধকারে দাঁড়াইয়া থাকিতে দেখিয়া জিজ্ঞাসা করিল, কে? ডাক্তার পালাইতে পারিল না, বলিল, কি হে ভায়া, আমি। নিতাইয়ের গলার আওয়াজ শুনিয়া মাতুপিসি তাড়াতাড়ি ঘর হইতে বাহির হইয়া আসিল। আনন্দে অধীর হইয়া প্রথমে সে যে কি বলিবে কি করিবে কিছুই বুঝিতে পারিতেছিল না। অবশেষে একটুখানি প্রকৃতিস্থ হইয়া বলিল,
আজ আমার কত সুভাগ্যি বাবা, না ডাকতেই পেলাম। এসো বাবা এসো, লিতাই এসো। ওরে লক্ষ্মীলারান, ঘরকে নিয়ে আয় বাছা, লিতাইকে বসতে দে। এই বলিয়া মাতুপিসি যেমন আসিয়াছিল আবার তেমনি দ্রুত বেগে ঘরের ভিতর ঢুকিয়া মাটির একটি ছোট ভাঁড় হইতে হলুদ রঙা একটুখানি কাপড়ের টুকরা লুকাইয়া হাতে লইয়া বাহির হইয়া আসিল। পাশের ঘরে রানী বসিয়াছিল। মাতুপিসি তাড়াতাড়ি তাহার মাথার খোঁপায় কৈলাসী ঠাকরুনের দেওয়া সেই ন্যাকড়াটি গুঁজিয়া দিয়া বলিল, কাপড় ছাড়গা আর মাথায় টুকছেন তেল দিয়ে আয়, দেখছে আয় কে এসেছে। বলিয়া তাহাকে হিড় হিড় করিয়া টানিয়া সেখান হইতে তুলিয়া দিয়াই মাতুপিসি বাহিরে আসিয়া দেখিল, নিতাই তখন বাহিরে তক্তপোষের উপর বেশ করিয়া চাপিয়া বসিয়াছে। আনন্দে পিসি তখনও কি যে বলিবে কি করিবে কিছুই ঠিক ঠাউর করতে পারছিল না। এই যে বাবা, বস বাবা বস, জল খাও। রানী রানী বলিতে বলিতে সে আবার ঠিক তেমনিভাবেই ঘরের ভিতর চলিয়া গেল। সেখানে গিয়া দেখে এক বিপরীত কাণ্ড। রানী কাপড়ও বদলায় নাই, জামাও পরে নাই, গুম হইয়া এক জায়গায় কাঠের মতো চুপ করিয়া দাঁড়াইয়া আছে। কাছে গিয়া মাতু বলিল, ও কিলো, কাপড় ছাড়। রানী বলিল, না। না কিলা, লিতাই এসেছে, যা কাজকে যা। রানী আবার বলিল, না। মাথু এবার একটু নরম হইয়া রানীর গায়ে হাত বুলাইয়া বলিল, ছি মাছি, বলতে নাই, ও তোর স্বামী। রানী এবার আরও জোরে জোরে বলিয়া উঠিল, না না, স্বামী নয়, ও আমার কেউ নয়, ও মানুষ নয়, ও একটা জানোয়ার। চুপ চুপ, শুনতে পাবে। এই বলিয়া মেয়েকে আর না ঘাঁটাইয়া জামাইকে ঠান্ডা করিবার জন্য তাড়াতাড়ি বাহিরে আসিল। জামাইকে ঠান্ডা করিতে প্রয়োজন হইল না। মাতুকে দেখিয়া নিতাই ডাক্তার হাসিতে হাসিতে বলিল, বলুক বলুক, ওর যা খুশি তাই বলুক। মাতুপিসি ভাবিল, কৈলাসী ঠাকরুনকে 10 টাকা দেওয়া বৃথা হয় নাই। চালার একটা খুঁটিতে ঠেস দিয়া লক্ষ্মীলারান তখনও তাহার হাত দুইটি মুখের কাছে তুলিয়া ধরিয়া ডাকিতেছে, ঘুঘুচ্চু ঘুঘুচ্চু। নমস্কার, গল্প চিরন্তনীতে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। শুনছেন শৈলজানন্দ মুখোপাধ্যায় লেখা গল্প 16 আনা। আজ পড়ব গল্পটির শেষ পর্ব। এতক্ষণ শুনলেন শৈলজানন্দ মুখোপাধ্যায় লেখা 16 আনা গল্পটির শেষ পর্ব। কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।